বন্ধুরা, আইডিয়াল এডুকেশন সেন্টারে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রথম সেমিস্টারের পরীক্ষা আশা করি তোমাদের সকলের ভালো হয়েছে। দ্বিতীয় সেমিস্টার তোমাদের শুরু হবে। দ্বিতীয় সেমিস্টারে তোমাদের বাংলা বিষয়ের যে সিলেবাস রয়েছে তার মধ্যে প্রথম যে ছোট গল্পটি রয়েছে সেটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছুটি গল্পটি। সেই ছুটি ছোট গল্পটি আমি আজ তোমাদেরকে সুন্দরভাবে পড়িয়ে দেব বা বুঝিয়ে দেব, যাতে এখান থেকে যে সমস্ত প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সেগুলো নিয়েও আমি আলোচনা করব। আর এই ভিডিওটি দেখলে তোমাদের এই ছুটি ছোট গল্পটি কিন্তু জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আমরা এই ছুটি গল্পের বিষয়বস্তুটা সংক্ষিপ্ত আকারে একটু জেনে নেব, তারপর ডিটেলসে এই বিষয় নিয়ে আমরা আলোচনায় আসব। ছুটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাংলা ভাষায় রচিত একটি ছোট গল্প। এটি 1299 বঙ্গাব্দের পৌষ মাসে রচিত হয়, আর এটি 1892 সালে সাধনা পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে কত সালের কোন পত্রিকায় এটি প্রকাশিত হয়। 1892 সালে সাধনা পত্রিকায় এটি প্রকাশিত হয়। বিষাদ করুন এই গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ গ্রন্থের মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত আছে। এই গল্পের বিষয়টা হচ্ছে, ফটিক নামে একটি প্রকৃতি প্রেমিক গ্রামের বালকদের সর্দার। সে নিজের গ্রাম ছেড়ে মায়ের অনুরোধে মামা বাড়িতে শহরের পরিবেশে এসে নিজেকে মানিয়ে নিতে পারেনি। সেখানকার প্রতিকূল পরিস্থিতি ও ভালোবাসাহীন পরিবেশ তাকে অস্থির করে তোলে বাড়ি যাওয়ার জন্য। সে সেখানে নিজেকে খাপ খাওয়াতে পারে না, তার দম বন্ধ হয়ে আসার উপক্রম হয়। তাই অবশেষে সে একদিন বর্ষার রাতে জ্বরে আক্রান্ত হয়ে বাড়ি যাবে বলে বেরিয়ে পড়ে মামা বাড়ি থেকে। কিন্তু প্রচন্ড জ্বরে সে বিকারগ্রস্ত হয়ে পড়ে, অসুস্থ হয়ে পড়ে এবং পুলিশ তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে মামা বাড়িতে দিয়ে আসে। মামার কাছে সে বাড়ি যাওয়ার জন্য বায়না ধরলে মামা তখন তাকে জানায় যে পুজোর ছুটিতে তাকে বাড়িতে নিয়ে আসবে বা নিয়ে যাবে। কিন্তু সে খুব অসুস্থ হয়ে পড়ায় তার মামা তার মাকে খবর দেয়। মা এসে যখন ফটিক বলে তাকে জড়িয়ে ধরে, তখন ফটিক তার মাকে জানায়, মা এখন আমার ছুটি হয়েছে, মা এখন আমি বাড়ি যাচ্ছি। আর এই ছুটিটা ছিল কিন্তু চিরকালের ছুটি, অর্থাৎ জ্বরে আক্রান্ত হয়ে কিন্তু ফটিক মামা বাড়িতে মারা যায়। যে ছুটি চেয়েছিল বাড়ি যাবার জন্য সেই ছুটি পায়নি, অর্থাৎ সে জীবন থেকেই কিন্তু ছুটি নিয়ে নিল। এরকম একটি করুণ পরিস্থিতি বা বিষাদ দুঃখময় একটি গল্প আমরা ছুটিতে পাবো। যাই হোক, এবার আমরা ডিটেলসে এই গল্পটি পড়ব এবং বিস্তারিতভাবে লাইন ধরে ধরে পুঙ্খানুপুঙ্খভাবে এর ব্যাখ্যাটা আমরা জেনে নেব এবং এখান থেকে কি ধরনের প্রশ্ন তোমাদের আসতে পারে সেগুলো আমরা জেনে নেব। আর এই গল্প থেকে, অর্থাৎ ছুটি এবং তেলেনাপোতা আবিষ্কার, এই দুটি গল্প তোমাদের সেমিস্টার 2-তে রয়েছে। আর এই গল্প দুটি থেকে কিন্তু তোমাদের জন্য রয়েছে 5টি মার্ক। এবার আমরা ছুটি ছোট গল্পটি লাইন ধরে ধরে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। ছুটি লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। বালকদিগের সর্দার ফটিক চক্রবর্তীর মাথায় চট করিয়া একটা নতুন ভাবোদয় হইল। নদীর ধারে একটা প্রকাণ্ড শালকাষ্ঠ মাস্তুলে রূপান্তরিত হইবার প্রতীক্ষায় পড়িয়াছিল। স্থির হইল সেটা সকলে মিলিয়া গড়াইয়া লইয়া যাইবে। অর্থাৎ নদীর কাছে একটা প্রকাণ্ড গুড়ি পড়েছিল শালকাঠের, সেটা তারা গড়িয়ে নিয়ে যাবে নদীর দিকে। এটাই তাদের মানে একটা মজা হবে, এই হিসাবে তারা খেলা শুরু করলো। যে ব্যক্তির কাঠ আবশ্যককালে তাহার যে কতখানি বিস্ময়, বিরক্তি এবং অসুবিধা বোধ হইবে তাহাই উপলব্ধি করিয়া বালকেরা এ প্রস্তাবে সম্পূর্ণ অনুমোদন করিল। অর্থাৎ অন্য যে বালকরা ছিল তারা কেন রাজি হলো? কারণ যার কাঠ সে এটা খোঁজাখুঁজি করে কতটা বিরক্তি হবে, তার অসুবিধা হবে এবং সেটাই তাদের কাছে মজার, আনন্দের। এই জন্য সকলে কিন্তু রাজি হয়ে গেল। কোমর বাঁধিয়া সকলেই যখন মনোযোগের সহিত কার্যে প্রবৃত্ত হইবার উপক্রম করিতেছে, এমন সময়ে ফটিকের কনিষ্ঠ মাখনলাল গম্ভীরভাবে সেই গুড়ির উপরে গিয়া বসিল।
ছেলেরা তাহার এইরূপ ঔদাসীন্য দেখিয়া কিছু বিমর্ষ হইয়া গেল। এখানে জেনে রাখা ভালো যে ফটিকের কনিষ্ঠ মাখনলাল অর্থাৎ ফটিকের ছোট ভাই, সে কিন্তু সেই গুড়ি যখন ছেলেরা গড়িয়ে নিচের দিকে নেবে তখন সে এসে গড়ির উপর বসে পড়লো। এটা দেখে কিন্তু ছেলেরা একটু বিমর্ষ হয়ে গেল, খেলার তাদের যে স্পিড গতি সেটা কিন্তু নষ্ট হয়ে গেল। একজন আসিয়া ভয়ে ভয়ে তাহাকে একটু আদ্রু ঠেলিল, কিন্তু সে তাহাতে কিছুমাত্র বিচলিত হইল না। এই অকাল তত্ত্বজ্ঞানী মানব সকল প্রকার ক্রিয়ার অসারতা সম্বন্ধে নীরবে চিন্তা করিতে লাগিল। একজন এসে কিন্তু একটু আধটু ঠেলার চেষ্টা করলো মাখনলালকে, যাতে কিনা সে গুড়ির থেকে সরে যায়, কিন্তু মাখনলাল তার এই ঠেলাঠেলিতে বিন্দুমাত্র বিচলিত হলো না বা কোনো পাত্তাই দিল না। আর এখানে বলা হচ্ছে এই অকাল তত্ত্বজ্ঞানী মানব, অর্থাৎ এই মাখনলালের কথা বলা হচ্ছে, সে কি সকল খেলার যে অসারতা সেই সম্বন্ধে নীরবে চিন্তা করিতে লাগিল। সেই গুড়ির উপর বসে বসে কিছু একটা মানে অভিজ্ঞ ব্যক্তির মতন ভাবতে শুরু করলো। অন্য বালকেরা যখন এই খেলায় আনন্দে মশগুল, তখন কিন্তু সে আলাদা একটা অভিজ্ঞ জ্ঞানী তত্ত্বজ্ঞানীর মতন একটা ভাব ধারণ করে গুড়ির উপর বসে পড়লো। যাই হোক, এই কথা বোঝানোর জন্য এই কথাগুলি ব্যবহার করা হয়েছে। ফটিক আসিয়া আস্ফালন করিয়া কহিল, দেখ মার খাবি, এই বেলা ওঠ। ফটিক এসে ভাইকে বলল, মার খাবি, উঠে যা। সে তাহাতে আরো একটু নড়িয়া চড়িয়া আসনটি বেশ স্থায়ী রূপে দখল করিয়া লইল। মাখনলাল এই ফটিকের কথা শুনে কিন্তু আরো বেশি শক্তপোক্ত হয়ে গুড়ির উপর বসলো। এরূপ স্থলে সাধারণের নিকট রাজসম্মান রক্ষা করিতে হইলে অবাধ্য ভ্রাতার গণ্ডদেশে অনতি বিলম্বে এক চর কষাইয়া দেয়া ফটিকের কর্তব্য ছিল। সাহস হইল না। এরূপ পরিস্থিতিতে যেহেতু ফটিক হচ্ছে বালকদিগের সর্দার, আর সর্দার হিসেবে তার কর্তব্য হচ্ছে যে খেলায় বাধা সৃষ্টি করছে তাকে এসে তার গালে, আর সে যেহেতু তার ভাই তাই তার উচিত তার ভাইকে এসে সজোরে গালে চর মারা। কিন্তু ফটিক সেই সাহসটা পেল না, কিন্তু এমন একটা ভাব ধারণ করিল যেন ইচ্ছা করিলেই এখনই উহাকে রীতিমতো শাসন করিয়া দিতে পারে, কিন্তু করিল না। কারণ পূর্বাপেক্ষা আরো একটা ভালো খেলা মাথায় উদয় হইয়াছে, তাহাতে আর একটু বেশি মজা আছে। প্রস্তাব করিল, মাখনকে শুদ্ধ ওই কাঠ গড়াইতে আরম্ভ করা যাক। অর্থাৎ ফটিকের মাথায় আরো একটি বুদ্ধি খেললো যে খেলার মজাটা আরো একটু বেড়ে যাবে যদি কিনা মাখনকে শুদ্ধ আমরা সকলে এই গুড়িটিকে গড়াতে শুরু করি। মাখন মনে করিল ইহাতে তাহার গৌরব আছে, কিন্তু অন্যান্য পার্থিব গৌরবের ন্যায় ইহার আনুষঙ্গিক যে বিপদের সম্ভাবনাও আছে তাহা তাহার কিংবা আর কাহারও মনে উদয় হয় নাই। মাখন মনে মনে ভাবলো এটা তো তার গৌরবের বিষয়, কারণ সকলে তাকে গড়িয়ে নিয়ে যাবে, সে রাজার মতন বসে থাকবে গুড়ির উপর এবং সকলে তাকে সরিয়ে নিয়ে যাবে, অর্থাৎ তার খুব আনন্দ হবে বা মজা হবে। কিন্তু তার মাথায়ও কখনো আসেনি বা অন্যান্য যারা ছিল বালকরা তাদের মাথায়ও আসেনি যে এতে বিপদ হতে পারে। ছেলেরা কোমর বাঁধিয়া ঠেলিতে আরম্ভ করিল, মারো ঠেলা হেইয়, সাবাস জোয়ান হেইয়। গুড়ি এক পাক ঘুরিতে না ঘুরিতেই মাখন তাহার গাম্ভীর্য, গৌরব এবং তত্ত্বজ্ঞান সমেত ভূমিষ্যাৎ হইয়া গেল। অর্থাৎ গুড়ি এক পাক দিতে না দিতে কিন্তু গুড়ি সঙ্গে সঙ্গে মাখনলাল কিন্তু মাটিতে লুটিয়ে পড়লো বা পড়ে গেল। তখন তার যে গাম্ভীর্য, তার যে গৌরব, তার যে তত্ত্বজ্ঞান সব কিন্তু মাটিতে মিশে গেল, অর্থাৎ কোনোটাই আর কাজে দিল না। খেলার আরম্ভেই এইরূপ আশাতীত ফল লাভ করিয়া অন্যান্য বালকেরা বিশেষ হৃষ্ট হইয়া উঠিল। অর্থাৎ খেলা শুরু হতে না হতেই এরকম একটা পরিস্থিতি দেখে সকলেই কিন্তু একটু বিরক্ত হয়ে গেল এবং সকলে আশাহত হয়ে গেল যে খেলার মজাটাই হারিয়ে গেল। কিন্তু ফটিক কিন্তু শশব্যস্ত হইল, ফটিক কিন্তু খুব ব্যস্ত হয়ে গেল। মাখন তৎক্ষণাৎ ভূমিশয্যা ছাড়িয়া ফটিকের উপরে গিয়া পড়িল, একেবারে অন্ধভাবে মারিতে লাগিল। মানে মাখনলাল কিন্তু মাটিতে পড়ে গেছে, তার সে মাটির থেকে উঠে গিয়েই ফটিককে মার শুরু করলো, অর্থাৎ সে ফটিককে দায়ী করলো তার পড়ে যাওয়ার কারণ হিসাবে। তাহার নাকে মুখে আঁচড় কাটিয়া কাঁদিতে কাঁদিতে গৃহাভিমুখে গমন করিল। খেলা ভাঙিয়া গেল।
এবং মাখনলাল কি করলো, ফটিকের নাকে মুখে আঁচড় ফাঁচড় দিয়ে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে চলে গেল এবং খেলা ভেঙে গেল। ফটিক গোটা কত কাশ উৎপাটন করিয়া লইয়া একটা অর্ধ নিমগ্ন নৌকার গুলুইয়ের উপরে চড়িয়া বসিয়া চুপচাপ করিয়া কাশের গোড়া চিবাইতে লাগিল। তখন ফটিক কি করলো না, কতগুলো কাশ উঠিয়ে নিয়ে একটা অর্ধেক ডোবানো নৌকার যে গুলুইয়ের উপর চড়িয়া বসলো, মানে যেখানে বসার জায়গা থাকে নৌকার, সেখানে গিয়ে বসলো এবং চুপচাপ করে সেখানে যে কাশের যে গোড়া, সেখানে অনেকটা মিষ্টি মিষ্টি স্বাদ পাওয়া যায়, সেই কাশের গোড়া চিবাতে লাগলো আখের মতন। এমন সময় একটা বিদেশি নৌকা ঘাটে আসিয়া লাগিল। একটি অর্ধবয়সী ভদ্রলোক কাঁচা গোপ এবং পাকা চুল লইয়া বাহির হইয়া আসিলেন। একটা বিদেশি নৌকা আসলো এবং তার থেকে একটা বয়সী ভদ্রলোক, যার কাঁচা গোপ এবং পাকা চুল, সে বেরিয়ে আসলো। বালককে জিজ্ঞাসা করিলে, বালক বলতে ফটিককে, চক্রবর্তীদের বাড়ি কোথায়? চক্রবর্তীদের বাড়ি বলতে কিন্তু ফটিক চক্রবর্তীদের বাড়ির কথা বলা হচ্ছে। বালক ডাটা চিবাইতে চিবাইতে কহিল, ওই হোতা। কিন্তু কোন দিকে যে নির্দেশ করিল কাহারও বুঝিবার সাধ্য রহিল না। সে একটু যেহেতু রাগ অবস্থায় রয়েছে, মনে কষ্ট রয়েছে, বাড়িতে গেলে মার কাছে বকা শুনতে হতে পারে, ঝামেলা হতে পারে, তাই সে ওই কাঁচা গোপ পাকা চুল ব্যক্তিটিকে বলল ওই হোতা, অর্থাৎ এমন একভাবে বলল যে কারো বোঝার ক্ষমতা নেই। আসলে কিন্তু যে লোকটা জিজ্ঞেস করেছিল সে কিন্তু ফটিকের মামা, এবং যাদের বাড়ির কথা জিজ্ঞেস করেছিল চক্রবর্তীদের বাড়ি, সেটা কিন্তু আসলে ফটিকদেরই বাড়ি। কিন্তু সে কোনো কিছু মানে না শুনেই বা না বুঝেই বলে দিল হোতা। ভদ্রলোকটি আবার জিজ্ঞাসা করিলেন, কোথা? সে বলিল, জানি নে, বলিয়া পূর্ববাদ তৃণমূল হইতে রস গ্রহণে প্রবৃত্ত হইল। সে কিন্তু রাগে যেহেতু অবস্থায় রয়েছে, সে অন্য মুডে রয়েছে, তাই সে কোনো কিছু না ভেবেই বলল জানি না। আর বলে কে করলো না, সে যে কাশের ডাটা চিবাচ্ছিল সেটাই আবার চিবাতে শুরু করলো, তার থেকে যে রস সেটা খাচ্ছিল আর কি, সেটা খাওয়া শুরু করলো। বাবুটি তখন অন্য লোকের সাহায্য অবলম্বন করিয়া চক্রবর্তীদের গৃহের সন্ধানে চলিলেন। তখন লোকটা কি করবে, অন্য লোকের কাছে শুনলো, শুনে চক্রবর্তীদের বাড়ির দিকে গেল। অবিলম্বে বাঘা বাগদি আসিয়া কহিল, ফটিক দা, মা ডাকছে। ফটিক কহিল, যাব না। তারা এসে ফটিককে ডাকছে যে ফটিক দাদা, মা ডাকছে। ফটিকের থেকে যেহেতু বয়সে ছোট, তাই তারা ফটিককে সম্মান দিয়ে বলছে দাদা, মা ডাকছে। ফটিক কহিল, যাব না। বাঘা তাহাকে বলপূর্বক আরকোলা করিয়া তুলিয়া লইয়া গেল। ফটিক নিষ্ফল আক্রোশে হাত পা ছুড়িতে লাগিল। সে যেহেতু আরকোলা করে তাকে তুলে নিয়ে গেল, সে কিছু করার নেই, তার জন্য সে হাত পা ছুটতে লাগলো যাবে না বলে। ফটিককে দেখিবা মাত্র তাহার মা অগ্নিমূর্তি হইয়া কহিলেন, আবার তুই মাখনকে মেরেছিস? ফটিক কহিল, না, মারিনি। ফের মিথ্যে কথা বলছিস? কখনো মারিনি, মাখনকে জিজ্ঞাসা করো। ফটিক তখন বলছে, না, আমি কখনোই মারিনি। মাখনকে জিজ্ঞাসা করে দেখো। মাখনকে প্রশ্ন করাতে মাখন আপনার পূর্ব নালিশে সমর্থন করিয়া বলিল, হ্যাঁ, মেরেছে। অর্থাৎ মাখন কিন্তু বাড়িতে এসে মাকে মিথ্যে কথা বলেছে যে মা, দাদা ফটিক আমাকে মেরেছে, আর মা সেটা বিশ্বাস করেই কিন্তু বলছে। আর যখন ফটিক তার মার কাছে জিজ্ঞেস করতে বললো যে মাখনের কাছে শোনো আমি মেরেছি কিনা, তখন মাখন আবার বলছে না, হ্যাঁ মেরেছে। তখন আর ফটিকের সহ্য হইল না, যেহেতু মিথ্যে কথা বলেছে মাখনলাল, তাই ফটিকের কিন্তু এই মিথ্যে কথাটা সহ্য হয়নি। দ্রুত গিয়া মাখনকে এক সশব্দ চর কষাইয়া দিয়া কহিল, ফের মিথ্যে কথা। অর্থাৎ তখন রাগ হয়ে গেল এবং সে তখন ফটিককে গিয়ে চর কষিয়ে দিয়ে বলল, মিথ্যে কথা বলছিস আবার ফের। মা মাখনের পক্ষ লইয়া ফটিককে সবেগে নাড়া দিয়া তাহার পৃষ্ঠে দুটা তিনটা প্রবল চপেটাঘাত করিলেন। ফটিক মাকে ঠেলিয়া দিল। তখন মা কি করলো, ফটিককে দুই তিনটে পিঠে চর মারলো। ফটিক তখন মাকে ঠেলে দিল। মা চিৎকার করিয়া কহিলেন, হ্যাঁ, তুই আমার গায়ে হাত তুলিস? মা কিন্তু ভাবলো যে তার গায়ে হাত তুলেছে, এই জন্য মাও খুব রেগে গেল। এমন সময় সেই কাঁচা পাকা বাবুটি ঘরে ঢুকিয়া বলিলেন, কি হচ্ছে তোমাদের? কাঁচা পাকা লোকটা হচ্ছে যে ঘাটে যার সঙ্গে ফটিকের কথা হয়েছিল, সেই কাঁচা পাকা লোকটি এসে জিজ্ঞেস করছে, কি হচ্ছে তোমাদের? ফটিকের মা বিস্ময়ে আনন্দে অভিভূত হইয়া কহিলেন, ও মা, এ যে দাদা, তুমি কবে এলে? বলিয়া গড় করিয়া প্রণাম করিলেন। বলে দাদাকে প্রণাম করলো।
নাটু গেড়ে আর কি। বহুদিন হইল দাদা পশ্চিমে কাজ করিতে গিয়াছিলেন, অর্থাৎ বিদেশে কাজ করতে গিয়েছিল। ইতিমধ্যে ফটিকের মার 2 সন্তান হইয়াছে, তাহারা অনেকটা বাড়িয়া উঠিয়াছে। তাহার স্বামীর মৃত্যু হইয়াছে, কিন্তু একবারও দাদার সাক্ষাৎ পায় নাই। অর্থাৎ বিদেশে থাকার কারণে দাদার সঙ্গে কিন্তু দেখা হয়নি। এদিকে ফটিকের মার 2টি সন্তান হয়েছে, অর্থাৎ ফটিক এবং মাখনলাল, এবং ফটিকের বাবার মৃত্যু হয়েছে, সেই সত্ত্বেও কিন্তু দাদার সঙ্গে দেখা হয়নি। আজ বহুকাল পরে দেশে ফিরিয়া আসিয়া বিশম্বর বাবু তাহার ভগিনীকে দেখিতে আসিয়াছে, অর্থাৎ বিশম্বর বাবু হচ্ছে ফটিকের মামা, সেই কাঁচা পাকা গোপওয়ালা ও চুলওয়ালা লোকটি। সে কি করতে এসছে না, তার ভগিনী, ভগিনী বলতে বোন, অর্থাৎ ফটিকের মাকে দেখতে এসছে। কিছুদিন খুব সমারোহে গেল। অবশেষে বিদায় লইবার 2-1 দিন পূর্বে বিশম্বর বাবু তাহার ভগিনীকে ছেলেদের পড়াশোনা এবং মানসিক উন্নতি সম্বন্ধে প্রশ্ন করিলেন। উত্তরে ফটিকের অবাধ্য উচ্ছৃঙ্খলতা, পাঠে অমনোযোগ এবং মাখনের সুশান্ত সুশীলতা ও বিদ্যানুরাগের বিবরণ শুনিলেন। মা কিন্তু ফটিকের যে অবাধ্য উচ্ছৃঙ্খলতা, পড়াশোনায় অমনোযোগ, এবং তার বিপরীত হচ্ছে মাখনলাল, সে শান্ত এবং পড়াশোনার প্রতি অনুরাগী, এই কথাগুলো শুনল। তাহার ভগিনী কহিলেন, ফটিক আমার হাড় জ্বালাতন করিয়াছে, অর্থাৎ ফটিক আমাকে খুব জ্বালাচ্ছে। শুনিয়া বিশম্বর প্রস্তাব করিলেন, তিনি ফটিককে কলিকাতায় লইয়া গিয়া নিজের কাছে রাখিয়া শিক্ষা দিবেন। মামা বলল যে ফটিককে সে কলকাতায় নিয়ে যেতে চায় এবং নিজের কাছে রেখে পড়াশোনা করাতে চায়। বিধবা এ প্রস্তাবে সহজেই সম্মত হইলেন, অর্থাৎ ফটিকের মা কিন্তু রাজি হয়ে গেল এই প্রস্তাবে। ফটিককে জিজ্ঞাসা করিলেন, কেমন রে ফটিক, মামার সঙ্গে কলকাতায় যাবি? ফটিক লাফাইয়া উঠিয়া বলিল, যাব। যেহেতু কলকাতায় কোনোদিন যায়নি, তাই আনন্দে সে কিন্তু লাফিয়ে উঠেছিল, মামা বাড়িতে যাবে কলকাতায়, তার জন্য। যদিও ফটিককে বিদায় করিতে তাহার মায়ের আপত্তি ছিল না, কারণ তাহার মনে সর্বদাই আশঙ্কা ছিল কোনো একদিন সে মাখনকে জলেই ফেলিয়া দেয়, কি মাথায় ফাটায়, কি কি একটা দুর্ঘটনা ঘটায়। তথাপি ফটিকের বিদায় গ্রহণের জন্য এতাদৃশ্য আগ্রহ দেখিয়া তিনি ঈষৎ ক্ষুণ্ণ হইলেন। তাও কিন্তু ফটিকের যে এত আগ্রহ দেখে কিন্তু তাও একটু কষ্ট হলো। কবে যাবে, কখন যাবে করিয়া ফটিক তাহার মামাকে অস্থির করিয়া তুলিল। উৎসাহে তাহার রাত্রে নিদ্রা হয় না। খুবই একটা আনন্দের বিষয়। আমাদের ক্ষেত্রেও যদি এরকম বলা হতো যে কলকাতায় মামা বাড়িতে যাব অনেকদিন পর, তাহলে কিন্তু আমরাও যেরকম আনন্দ ফিল করি বা আনন্দ আমাদের মনের মধ্যে উদয় হয়, সেরকম ভাবে কিন্তু ফটিকেরও আনন্দ হচ্ছিল। সে মামাকে বিরক্ত করে ফেললো, কবে যাবে, কখন যাবে এই বলে, মানে তার আর যে দেরি সহ্য হচ্ছে না। অবশেষে যাত্রাকালে আনন্দের ঔদার্য বশত তাহার ছিপ, ঘুড়ি, লাটাই সমস্ত মাখনকে পুত্র পত্রাদি ক্রমে ভোগ দখল করিবার পুরা অধিকার দিয়া গেল। অর্থাৎ যাওয়ার সময় সে কি করলো, তার যে প্রিয় ছিপ, ঘুড়ি, লাটাই, এই সমস্ত খেলার জিনিসগুলো কিন্তু তার ভাই মাখনকে পুত্র পত্রাদিক্রমে, অর্থাৎ বংশানুক্রমিক ভাবে তার পুরোপুরি ভাবে তাকে ভোগ দখল করার অধিকার দিয়ে গেল। কলকাতায় মামার বাড়ি পৌঁছিয়া প্রথমত মামির সঙ্গে আলাপ হইল। মামি এই অনাবশ্যক পরিবার বৃদ্ধিতে মনে মনে যে বিশেষ সন্তুষ্ট হইয়াছিলেন তাহা বলিতে পারি না। অর্থাৎ পরিবারের সদস্য বেড়ে যাওয়া মানে খরচা, মামি কিন্তু সেটা যে কতটা সন্তুষ্ট হয়েছে সেটা ফটিক কিন্তু বুঝতে পারেনি। অর্থাৎ আসলেই পছন্দ হওয়ার কথা নয় মামির, যদি কিনা সে উদার না হয়ে থাকে। তাহার নিজের 3টি ছেলে লইয়া তিনি নিজের নিয়মে ঘর কন্যা পাতিয়া বসিয়া আছেন। ইহার মধ্যে সহসা একটি 13 বৎসরের অপরিচিত অশীতি পাড়াগে ছেলে ছাড়িয়া দিলে কিরূপ একটা বিপদের সম্ভাবনা উপস্থিত হয়। বিশম্বরের এত বয়স হইল, তবু কিছুমাত্র যদি কাণ্ডজ্ঞান আছে, অর্থাৎ বউ কিন্তু একটু বিরক্তি বোধ করলো, এবং এত বয়স হয়ে গেছে বিশম্বর বাবুর, অর্থাৎ তার বরের, তাও যদি তার কাণ্ডজ্ঞান হয়, অর্থাৎ এটাকে তিনি মেনে নিতে পারেননি যে 13 বছরের যে ফটিককে নিয়ে আসা বাড়িতে, এটা তার মামি মেনে নেয়নি মন থেকে। বিশেষত 13-14 বছরের ছেলের মতো পৃথিবীতে এমন বালাই আর নাই, শোভাও নাই, কোনো কাজেও লাগে না, স্নেহ উদ্রেক করে না, তাহার সঙ্গ সুখও বিশেষ
প্রার্থনীয় নহে। অর্থাৎ এই 13-14 বছরের বয়সে তাদের প্রতি তাদের যে উচ্ছৃঙ্খল জীবন, তাদের তেমন কোনো কাজেও লাগে না, আবার তাদের প্রতি খুব স্নেহ ভালোবাসাও আসে না, আবার তাদের সঙ্গে থাকাটা সুখেরও তেমন হয় না। তাহার মুখে আদো আদো কথাও ন্যাকামি, পাকা কথাও জ্যাঠামি এবং কথা মাত্রই প্রগল্ভতা। অর্থাৎ এগুলো তার সেরকম জ্যাঠামি পাকামি বলে মনে হয় কথাগুলো। হঠাৎ কাপড় চোপড়ের পরিমাণ রক্ষ না করিয়া বেমানান রূপে বাড়িয়া ওঠে, লোকে সেটা তাহার একটা কুশ্রী স্পর্ধা স্বরূপ জ্ঞান করে। অর্থাৎ তারা কাপড় চোপড়ের সেরকম একটা রক্ষণাবেক্ষণ করে না, যেমন ভাবে বেমানান ভাবে যা খুশি তাই পরে এবং যেমন খুশি কুষ্টি ভাবে যেমন ভাবে তারা থাকে আর কি, সেরকম ভাবে তারা বেড়ে ওঠে। অর্থাৎ তাদের নিজেদের জামা কাপড় এবং পোশাক আশাক বা দেহের সেরকম তারা পরিচর্যা বা যত্ন আদি করে না। এটা তার মামির কিন্তু খুব চিন্তার বিষয় হয়ে উঠল। তাহার শৈশবে লালিত্য এবং কণ্ঠস্বরের মিষ্টতা সহসা চলিয়া যায়, লোকে সেজন্য তাহাকে মনে মনে অপরাধ না দিয়া থাকিতে পারে না। শৈশব এবং যৌবনের অনেক দোষ মাপ করা যায়, কিন্তু এই সময়ে কোনো স্বাভাবিক অনিবার্য ত্রুটিও যেন অসহ্য বোধ হয়। অর্থাৎ যৌবনে শৈশবে দোষ মাপ করা যায়, কিন্তু এই সময়ে কোনো কিন্তু দোষ ত্রুটি মাপ করা যায় না, সেটা কিন্তু অসহ্য হয়ে ওঠে। তার মামির ক্ষেত্রেও যেটা হলো, সেও সর্বদা মনে মনে বুঝিতে পারে পৃথিবীর কোথাও সে ঠিক খাপ খাওয়াইতেছে না, এই জন্য আপনার অস্তিত্ব সম্বন্ধে সর্বদা লজ্জিত ও ক্ষমাপ্রার্থী হইয়া থাকে। অথচ এই বয়সে এই স্নেহের জন্য কিঞ্চিত অতিরিক্ত কাতরতা মনে জন্মায়। এই সময়ে যদি সে কোনো সহৃদয় ব্যক্তির নিকট হইতে স্নেহ কিংবা সখ্য লাভ করিতে পারে, তবে তাহার নিকট আত্মবিকৃত হইয়া থাকে। অর্থাৎ যদি কেউ তাকে এই বয়সে স্নেহ দিয়ে থাকে, ভালোবাসা দিয়ে থাকে, তাহলে তার প্রতি কিন্তু সে কৃতজ্ঞ থাকে, তার কাছে বিক্রি হয়ে যাওয়ার মতন থাকে, অর্থাৎ তার কথা শোনে। কিন্তু তাহাকে স্নেহ করিতে কেহ সাহস করে না, কারণ সেটা সাধারণে প্রশ্রয় বলিয়া মনে করে। সুতরাং তাহার চেহারা এবং ভাবখানা অনেকটা প্রভুহীন পথের কুকুরের মতো হইয়া যায়। অর্থাৎ যার কোনো স্নেহ করার লোক থাকে না, তার অবস্থা যেরকম কুকুরের পথের কুকুরের হয়ে যায়, অর্থাৎ তার কোনো মালিক না থাকলে যেরকম অবস্থা হয় সেরকম অবস্থায় হয়ে যায়। অতএব এমন অবস্থায় মাতৃভবন ছাড়া আর কোনো অপরিচিত স্থান বালকের পক্ষে নরক। অর্থাৎ মাতৃভূমি ছেড়ে অন্য জায়গায় গিয়ে থাকা, এই পরিস্থিতিতে কিন্তু কোনো বালকের কাছে সেটা হচ্ছে নরকের মতো। চারিদিকের স্নেহশূন্য বিরাগ তাহাকে পদে পদে কাটার মতো বিঁধে। এই বয়সে সাধারণত নারী জাতিকে কোনো এক শ্রেষ্ঠ স্বর্গলোকের দুর্লভ জীব বলিয়া মনে ধারণা হইতে আরম্ভ হয়। অতএব তাহাদের নিকট হইতে উপেক্ষা অত্যন্ত দুঃসহ বোধ হয়। অর্থাৎ এই বয়সে সাধারণত নারী জাতিকে কোনো এক শ্রেষ্ঠ স্বর্গ লোকের দুর্লভ জীব বলিয়া মনে হয়। অর্থাৎ এই বয়সে নারীরা তাকে খুব আদর যত্ন করবে বা ভালোবাসবে, এটাই তার মনে হয়, কিন্তু তাহার নিকট উপেক্ষা পাওয়াটা একটা দুঃসহ বা তাদের কাছে যন্ত্রণার বোধ হয়। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী অংশ পার্ট 2 তে আমি তোমাদের জন্য খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। বন্ধুরা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো